দুই দফায় শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা 1002 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 2376 জন। পরপর দুই দফা ভূমিকম্পের পর 10 ঘন্টার মধ্যে 14টি আফটারশক অনুভূত হয়েছে মিয়ানমারে। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। 7.7 মাত্রার ভূমিকম্পে শুক্রবার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় মিয়ানমারের রাজধানী নেইপিদো সহ কয়েকটি শহর। মান্দালয়, পিনমানা, আউংবান ও ইনলে অঞ্চলে অনেক ভবন ভেঙে পড়েছে। ধসে পড়েছে সাগাইং সেতু। ইয়াঙ্গুন মান্দালয় এক্সপ্রেসওয়ের উপর অবস্থিত দোথেতা ওয়াদি সেতুও ভেঙে গেছে। এছাড়া 362 মাইল দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। তাদের এই উদ্ধার কাজে এরই মধ্যে যোগ দিয়েছেন ভারত ও চীনের উদ্ধারকর্মীরাও। শক্তিশালী ভূমিকম্পের পর আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানী নেইপিদোতে একটি 1000 শয্যার হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের লম্বা লাইন দেখা গেছে। হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তারা জানান, শত শত আহত মানুষ যাচ্ছে সেখানে, কিন্তু হাসপাতালটির জরুরি ভবনও ধসে পড়েছে। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইং। ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি পুনর্গঠনে সেখানে সহায়তা পাঠাতে চেয়েছেন তিনি। আমরা মিয়ানমারে সহায়তা পাঠাতে যাচ্ছি। সেখানে যা হয়েছে তা খুবই মর্মান্তিক। এমন অবস্থায় তাদেরকে সহায়তা করা আমাদের দায়িত্ব। এ বিষয়ে আমরা দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। 95 বছরের ইতিহাসে এত ভয়াবহ ভূমিকম্প দেখেনি থাইল্যান্ড। ভূমিকম্প আঘাত হানার পর দেশটির রাজধানী ব্যাংককে একটি 33 তলা ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক ভবন ও রাস্তাঘাট। বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানেও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর থেকে চরম আতঙ্কে আছেন থাইল্যান্ডবাসী। এদিকে জোড়া ভূমিকম্পের পর শক্তিশালী বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এখনো আশপাশের অনেক এলাকায় আফটারশক অনুভূত হচ্ছে। তাই আবারও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সৃষ্টি ঘটক, 71। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। রাতভর বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ায় বড় বড় দাবানলগুলো নেভাতে সাহায্য করেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির বনমন্ত্রী জানিয়েছেন, বৃষ্টিপাত ও উন্নত আবহাওয়ার কারণে আরও বেশি হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো গেছে, যা আগুন নেভাতে সহায়তা করেছে। এর আগে গেল শুক্রবার দক্ষিণ কোরিয়ার গিয়ংনাম প্রদেশের সানচেংয়ের একটি পাহাড় থেকে দাবানলের সূত্রপাত। এরপর দেশ জুড়ে 30টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়ে। অতি শুষ্ক আবহাওয়ায় প্রবল বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবানলে 1,11,000 একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভয়াবহ এই দাবানলের কারণে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 28 জন। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে 4 পুলিশ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সংঘর্ষে 2 জন বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সহ 5 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগে বৃহস্পতিবার জুথানা বনে পুলিশ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। হেলিকপ্টার, ড্রোন, বুলেট প্রুফ যানবাহন নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে 2টি গ্রেনেড এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাজধানী কাঠমান্ডুতে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কারফিউ জারি করে। 2008 সালে সংসদে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ফেডারেল ও রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীর গতির কারণে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্র ধর্ম ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছে জড়ো হয়ে রাজা ও দেশ জীবন থেকেও প্রিয় স্লোগান দিতে থাকেন।
পুলিশ মুখপাত্র দীনেশ কুমার আচার্য জানান, বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢুকে ভবনে ভাঙচুর শুরু করায় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। বিরোধী দলগুলো রাজধানীর অন্য জায়গায় প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজতন্ত্র পুনরুদ্ধারের এই দাবি আসলে বর্তমান শাসন ব্যবস্থায় জনগণের হতাশারই প্রতিফলন। তবে প্রজাতন্ত্র ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় ওই অঞ্চলে 896 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1984 জন। গত 18 মার্চের পর থেকে হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলের হামলায় কমপক্ষে 50,208 জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং 1,13,910 জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি অবরোধের ফলে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে বাধাগ্রস্ত হওয়ায় গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে। গাজার পর আবারও লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। কয়েক মাসের বিরতি থাকার পর এই হামলা দুপক্ষের যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুমকি প্রতিরোধ ও যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন করতে প্রয়োজনে লেবাননের যে কোনো স্থানে হামলা করতে তারা প্রস্তুত আছেন। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়ে এক ভবনে ওই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ভবনটি ড্রোন সংরক্ষণের জন্য ব্যবহার করত হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিটি আরও ভঙ্গুর হয়ে পড়েছে। শর্ত মোতাবেক সেনা অপসারণে গড়িমসি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে লেবানিজ সেনা মোতায়েন করা হয়নি। ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় 40টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে রাজধানী সানা সহ সাদা, মারিব, আল জাউফ এবং হুদাইদা প্রদেশে এই হামলা চালানো হয়। হুথি সমর্থিত আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এতে একাধিক বাসাবাড়ি এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সানার উত্তরে আমরান এলাকার পার্বত্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আল মাসিরার বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলায় দেশ জুড়ে অন্তত 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে সানায় অন্তত 1 জন আছেন। হামলার পর যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এখনও এই হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে হুথি নেতৃত্ব দাবি করেছে, এই বিমান হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্র্যান্ডবার্গ বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের পূর্ণাঙ্গ যুদ্ধ পুনরায় শুরু করা কারো স্বার্থের পক্ষে নয়, এটি অবশ্যই এড়াতে হবে। তুরস্কে এখনও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এমনকি দেশটির আদালতের বাইরেও বিক্ষোভে জড়ো হয়েছে অনেক মানুষ। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর এক সমর্থককে আটকের পর বিচার চলছিল। সেই সময় তার মুক্তির দাবিতে স্বজনসহ অনেক বিক্ষোভকারী জড়ো হন আদালতের সামনে। আটক হওয়া ব্যক্তিদের শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার কথা জানান তারা। স্বজনদের অভিযোগ, তুরস্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তবে দেশের খারাপ পরিস্থিতির জন্য বিক্ষোভকারীদেরকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও বিক্ষোভকারীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জনগণের জানমালের ক্ষতি যারা করেছে তাদের বিষয়ে আমরা চুপ করে থাকব না। মুখ ঢেকে সহিংসতা চালালে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে আমাদের নিরাপত্তা বাহিনী। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলায় অন্তত 4 জন মারা গেছে, আহত হয়েছে আর অন্তত 19 জন। স্থানীয় গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় একটি হোটেল এবং রেস্টুরেন্ট কমপ্লেক্স এবং আশেপাশের আরও বেশ কয়েকটি ভবনে আগুন লেগে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বহুতল ভবন এবং অন্তত 10টি ব্যক্তিগত বাড়ি। হোটেলের আগুন এর মধ্যে নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দিনিপ্রোর গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুদ্ধবিরতির জন্য নতুন শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে জাতিসংঘের অধীনে নতুন প্রশাসন চান পুতিন। পুতিনের দাবি, নতুন প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে। রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এই সংঘাত শেষ করার বিষয়ে সচেতন। ইউক্রেনে সাময়িক প্রশাসন ক্ষমতায় এলে তাদের অধীনে নতুন নির্বাচন হবে এবং যুদ্ধ বন্ধ হবে। পুতিন বলেন, এই যুদ্ধ সহ যে কোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া, তবে এমন কোনো সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না। ইতিহাসে প্রথমবারের মতো ঈদ মুবারক লেখা লাইটে আলোকিত হলো লন্ডনে বাংলাদেশিদের সবচেয়ে পুরনো আবাসস্থল ব্রিকলেন বাংলা টাউন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করেছেন বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্ভয় মেয়র লুৎফর রহমান। ঐতিহাসিক বাংলা টাউনে ঈদ মুবারক লাইটিং পেয়ে আনন্দে উদ্বেলিত প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ব্রিটিশ বাংলাদেশি এবং বৃহত্তর মুসলিম কমিউনিটির সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত আইকনিক ব্রিকলেন বাংলা টাউনের ইতিহাসে প্রথমবারের মতো ঈদ মোবারক লেখা লাইটে আলোকিত হলো এই বাংলা টাউন। অভাবনীয় এই মুহূর্তটিকে উদযাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লাইটগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। আমরা আজকে আইছি আপনারা all the communities have come together to the lights that have been installed in Brick Lane to commemorate the British Bangladeshis, the Muslim community. The lights, we want to install the lights and celebrate the passing of the month, the holy month of Ramadan. কাউন্সিল জানিয়েছে এই প্রদর্শনীটি থাকবে বেশ কয়েকদিন, মুগ্ধতায় ভরে দিবে দর্শনার্থীদের। ইতিহাসের এই প্রথম লন্ডনের বাংলা টাউনে ঈদ মোবারক লাইটিং পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছেন কমিউনিটির সর্বস্তরের মানুষ। ঈদের আনন্দটা অন্য লাহান থাকে, বাট এই লাইট জ্বালানিয়ে আরো বেশি খুশি লাগে। টাউনহামের মেয়র লুৎফর ভাই যেভাবে করেছেন আলোকসজ্জায় ঈদ মোবারক দিয়ে, আশা করছি আমাদের কমিউনিটির বিভিন্নভাবে উপকৃত হবে। এখানে লাইটিং দেওয়া হয়েছে, আমরা সব এনজয় করবার লাগি, ঈদের লাগি, প্লাস বিজনেস সকল আছে এখানেও, তারা একটু বুঝতে হইল। সকলেই মনে করছেন টাওয়ার হ্যামলেটসের অন্যান্য ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবগুলোর উদযাপন অনুসরণ করেই এই ঈদ লাইটের সংযোজন। ব্রিটিশ বাংলাদেশি এবং বৃহত্তর মুসলিম কমিউনিটির সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত আইকনিক ব্রিকলেন বাংলা টাউনের ইতিহাসে প্রথমবারের মতো ঈদ মোবারক লেখা লাইটে আলোকিত হলো বাংলা টাউন। এই প্রথম লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত বাঙালিপাড়া ব্রিকলেনে আগত ঈদকে কেন্দ্র করে জ্বালানো হলো ঈদ মোবারক লাইট। সবাই ভাসছেন ঈদের উচ্ছ্বাসে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, এটি যুক্তরাষ্ট্রের শান্তির বিষয় নয়, বরং বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জরুরি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা একদিনের সফরে গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। এ সময় ভ্যান্স বলেছেন, তিনি আর্কটিকের নিরাপত্তায় সত্যিই আগ্রহী এবং যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নেতৃত্ব না নেয়, তবে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নেতৃত্ব গ্রহণ করবে। এ সময় ভ্যান্স বলেন, গ্রিনল্যান্ডের জনগণ অসাধারণ মানুষ, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই। সমালোচনা ডেনমার্কের নেতৃত্বের বিরুদ্ধে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে এবং সেখানকার নিরাপত্তায় কম নজর দিয়েছে।